বুঝি না। আচ্ছা। আম, তাহলে তুমি রেকর্ডিংটা স্টার্ট করো, আমি শুরু করে দিচ্ছি এখন। Okay. নেক্সট হচ্ছে okay, যেটা বলছিলাম আর কি। এখন মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, এটা হচ্ছে হরমোনাল ফ্যাক্টর। এটা মনে রাখবা যে 90%, এটা আমাদেরকে শামসুজ্জামান স্যার বলছিল যে 90% অফ অল অটো ইমিউন ডিসঅর্ডার, এটা শুধু শামসুজ্জামান স্যার বলে নাই। তুমি ইনশাল্লাহ মেডিসিন ওয়ার্ডে যাবা, মেডিসিন ওয়ার্ডে স্যার প্রফেসরদের সাথে কথা বলবা, রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলবা, তোমরা নিজেরাও কেস দেখবা, তোমরা অলরেডি দেখে ফেলছো। 90% অফ অল অটো ইমিউন ডিজিজ মেয়েদের হয়। তুমি লুপাস বলো, তুমি রুমেটয়েড আর্থ্রাইটিস বলো, তুমি চাক স্ট্রাউস বলো, তুমি আর্টারাইটিস বলো, ভ্যাসকুলাইটিস বলো, তুমি কি বলে সিএনএস অ্যাটাক করে কোনটা জানি ভুলে গেলাম, এরকম যত, রুমেটিক কার্ডাইটিস বলো, রুমেটিক আর্থ্রাইটিস বলো, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস বলো, ম্যাক্সিমাম হচ্ছে ফিমেলদেরকে অ্যাটাক করে। কেন? বিকজ এস্ট্রোজেন ইজ দ্য মেইন কজ। এস্ট্রোজেন ইজ দ্য মেইন কজ। ওকে, এস্ট্রোজেন কি করে জানো? এস্ট্রোজেন না প্রেগনেন্সির টাইম অনেক বেশি বেড়ে যায়, প্রেগনেন্সিতে তোমার হাইপার এস্ট্রোনেমিয়া হয়। হাইপার এস্ট্রিনেমিয়া হয়, মানে হাইপার এস্ট্রোজেনেমিয়া বেসিক্যালি হয়। ওকে, এটাকে হাইপার এস্ট্রিনেমিয়া বলে। হাইপার এস্ট্রিনেমিয়া হওয়ার ঝামেলা কি? এটা বি সেলের প্রপার্টিকে চেঞ্জ করে দেয়, and causes increased sensitization towards self antigen. ওকে, যার কারণে অটোইমিউন ডিজিজ ডেভেলপ করে আলটিমেটলি। এই কথাটা মনে রাখবা, মেয়েদের অনেক বেশি তোমার অটোইমিউন ডিজিজ ডেভেলপ করে ওয়ান অফ দ্য ভেরি বিগ রিজনস হচ্ছে হরমোনাল রিজনস। এস্ট্রোজেন লেভেলটা এত বেশি হাই থাকে মেয়েদের শরীরে যে এস্ট্রোজেন, তোমার এস্ট্রোজেন একটা প্রপার্টি হচ্ছে এটা বি সেলকে তোমার মেক্স মোর সাসেপ্টিবল টুয়ার্ডস তোমার সেন্সিটাইজেশন অফ সেলফ অ্যান্টিজেন। তো সেলফ অ্যান্টিজেনের সাথে বেশি বেশি বি সেল বাইন্ড করলে তোমার যে অটোইমিউন ডিজিজ হয়। আর আমি বলছিলাম সবচেয়ে বেশি অটোইমিউন ডিজিজ হয় হচ্ছে গিয়ে তোমার এই হিউমারাল ইমিউনিটি বা তোমার অ্যান্টিবডি মিডিয়েটেড তোমার ইমিউনিটির জন্য। এ কারণে এর একটা খুব প্রফাউন্ড এক্সাম্পল হচ্ছে এস এল ই লাইক ফিচার্স ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে যদি অটোইমিউন ডিজিজ ডেভেলপ করে মেয়েদের ম্যাক্সিমাম ক্ষেত্রে, তুমি দেখবা কি প্রেগনেন্ট একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তুমি এসএলই লাইক ফিচার্স অনেক বেশি পাবা। ডান। তো আমার অটোইমিউন ডিজিজ পড়ানো শেষ। অটোইমিউন থেকে এতটুকুই আসবে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং অটোইমিউন ডিজিজ আর অটোইমিউন ডিজিজের মেকানিজম। এবার আসলে টিউমার ইমিউনিটি। টিউমার ইমিউনিটি থেকে তোমাদেরকে শুধু অল্প কয়েকটা কোশ্চেন করবে, তোমরা একটা পার্থক্য লিখে ফেলো আমার সাথে। টিউমার ইমিউনিটিতে তোমরা জাস্ট দুইটা জিনিস পড়বা, একটা হলো টিএসএ, একটা টিএএ। ওকে, টিএএ, টিএসএ মানে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন, আর টিএএ মানে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। ঠিক আছে? তো তোমাদেরকে জাস্ট একটা চার্ট পার্থক্য হিসেবে লিখিয়ে দেখাচ্ছি, তোমরা এটা এভাবে পরীক্ষার হলে গিয়ে লিখো। এর বেশি তোমাদের আর তেমন কিছু লাগবে না। সরি, টিএসএ আর টিএএ। চলো, ফার্স্ট ফার্স্ট হচ্ছে লোকেশন। টিএসএ কোথায় থাকে? অনলি ইন টিউমার সেলস, অনলি ইন টিউমার সেলে থাকে। ওকে, টিএ কোথায় থাকে? টিউমার প্লাস নর্মাল সেল তুমি সব জায়গায় পাবা, টিএ মানে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন কি। ঠিক আছে? লোকেশন। তারপর হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ হিসাবে টিউমার সেলস আর ভেরি লো, মানে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন আর ভেরি লো, আর এগুলো ভেরি হাই, এগুলো ভেরি হাই পার্সেন্টেজ। অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন আসলে পরিমাণে বেশি পাওয়া যায়। ওকে, আর ইমিউনোজেনেসিটি। ইমিউনোজেনেসিটি অর্থ হচ্ছে টিউমারের কিন্তু নিজের এবিলিটি আছে তোমার ইমিউন সিস্টেমকে প্রভোক করে তোমার হচ্ছে ইমিউন রেসপন্স তৈরি করার। তো টিউমার স্পেসিফিক অ্যান্টিজেনের ইমিউনোজেনেসিটি খুবই স্ট্রং, মানে ওরা ইমিউন রেসপন্স খুব স্ট্রং, ওরা
হেল্পার টি সেল অ্যাক্টিভেট করা, সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেট করা, বি সেল অ্যাক্টিভেট করা, এগুলো খুব বেশি বেশি খুব স্ট্রংলি পারে। কিন্তু অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন গুলো পারে না। কেন? কারণ অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন গুলো কিন্তু এক ধরনের সেলফ অ্যান্টিজেন, বিকজ এগুলো নর্মাল সেলেও কিন্তু প্রেজেন্ট থাকে। আর ম্যাক্সিমাম কোন ক্ষেত্রে নর্মাল সেলে প্রেজেন্ট থাকে? সব এমব্রায়োনিক লাইফে প্রেজেন্ট থাকে। কিন্তু টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা এগুলো সব এমব্রায়োনাল অ্যান্টিজেন। তুমি যখন বাচ্চা বয়সে ছোট বাচ্চা ছিল অথবা ইন্ট্রাইউটেরাইন লাইফে ছিল, তখন এগুলো তোমার বডিতে সেলফ অ্যান্টিজেন ছিল। পরবর্তীতে তুমি যখন বড় হয়ে যায়, এগুলো তোমার বডি থেকে অ্যাবসেন্ট হয়ে যায়। আবার কখন ফেরত আসে? যদি কোনো কারণে তোমার কার্সিনোমা ডেভেলপ করে বা টিউমার ডেভেলপ করে। আর which brings me to my next point, যে প্রেজেন্স ইন ফিটাল লাইফ, টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন ফিটাল লাইফে কি আছে? অ্যাবসেন্ট। অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন কি আছে? প্রেজেন্ট। ওকে। আর স্পেসিফিসিটি, টিউমার স্পেসিফিক এজেন্ট কিন্তু হাইলি স্পেসিফিক ফর আ স্পেসিফিক টিউমার বা ফর আ সিঙ্গেল টিউমার। মানে যে টিউমার, সে টিউমারের জন্য স্পেসিফিক অ্যান্টিজেন কিন্তু। আর টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন নন স্পেসিফিক। তুমি একই অ্যান্টিজেন বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে পাবা। আর ডায়াগনস্টিক ইম্পর্টেন্স, ডায়াগনস্টিক ইম্পর্টেন্সটা কি এখানে? তুমি স্পেসিফিক অ্যান্টিজেন কেন জানতে চাচ্ছ আর টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন কেন জানতে চাচ্ছ? টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন জানা যা হয় শুধুমাত্র ডায়াগনোসিসের জন্য। আর টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন আমরা ইউজ করি ডায়াগনোসিস, তার সাথে প্রগনোসিসও করার জন্য। ওকে। আর আমরা এখানে ডায়াগনোসিস করার মানে ডায়াগনোসিসের প্রসিজারটা কি, প্রসিজারটা লিখে রাখো। টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন আমরা প্রসিজার ইউজ করি হচ্ছে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি। ওকে। টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন খোঁজার জন্য ইমিউনো হিস্টোকেমিস্ট্রি করতে হয়। আর টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনটা খুবই ইজি, সেরোলজি করবা। এটা সেরোলজি টিউমার মার্কার, কথা শেষ। মানে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন আছে না, এটা আরেকটা নাম হচ্ছে টিউমার মার্কার। এবার এক্সাম্পল এখানে আমি বলবো না, এখানে এতটুকুই শেষ করে রাখো। এবার এক্সাম্পল আসো, তোমাদেরকে কিছু এক্সাম্পল জানাই। যেমন টিউমার মার্কারের কিছু এক্সাম্পল লিখে রাখতে পারো। সবচেয়ে কমন অ্যালফা ফেটোপ্রোটিন, এটা কিন্তু এমব্রায়োনাল লাইফে থাকে, এটা এমব্রায়োনাল লাইফে কিন্তু তোমার বডিতে এক্সিস্ট করে। কিন্তু আলফা ফেটোপ্রোটিন টিউমার মার্কারটা, এগুলো কিন্তু আমি টিউমার মানে টিউমার মার্কার বলতে আমি বেসিক্যালি এখানে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন গুলোর কথা বলতেছি, টিএ। কেউ আমাকে বলতে পারবা আলফা ফেটোপ্রোটিন কোন কার্সিনোমাতে আমরা সবচেয়ে বেশি চেক করি? কোন কার্সিনোমাতে আলফা ফেটোপ্রোটিন সবচেয়ে বেশি তোমার ডায়াগনোসিসে হেল্প করে বলো তো? কে পারবা? এটা মনে রাখবা, হেপাটোসেলুলার কার্সিনোমা এক। গুড। আর দুই নাম্বার আরেকটা বলতে পারবা কেউ? সেমিনোমেটাস না, নন সেমিনোমেটাস। সেমিনোমেটাসের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি বলো তো? সেমিনোমেটাসে দুইটা ইউজ করি আমরা, একটা হলো বেটা এইচসিজি আর একটা হলো গিয়ে তোমার এলডিএইচ। এলডিএইচ প্রগনোসিসের জন্য, বেটা এইচসিজি তোমার কি বলে এটা, ডায়াগনোসিসের জন্য। সেমিনোমেটাস, নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমার অফ টেস্টিস। ওকে, এই দুটার জন্য। তারপরে খুবই কমন একটা সিইএ, সি এর ফুল ফর্ম হচ্ছে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। এটা খুবই কমনলি ইউজ করা হয় কার্সিনোমা কোলন, স্টমাক এগুলোকে ডায়াগনোসিস করার জন্য। কখনো কখনো প্যানক্রিয়াটিক কার্সিনোমা তো আমরা ইউজ করে থাকি। ওকে। তারপরে CA-125, এটা মেয়েদেরকে পারতে হবে। CA-125 কোন ক্যান্সারের জন্য বা কোন টিউমারের জন্য? আর CA-15, ওভারিয়ান টিউমার, ওভারিয়ান। আর CA-15-3? হ্যাঁ, এটা ব্রেস্ট ক্যান্সারের জন্য। 15টা হচ্ছে ব্রেস্ট আর 125টা হচ্ছে ওভারিয়ান। গুড, ভেরি গুড। যাক, আপু মাশাআল্লাহ পারতেছে। আচ্ছা, বেটা এইচসিজি, বেটা এইচসিজি কিসের জন্য করি? মেয়েদের, মেয়েদের একটা ডিজিজের নাম বলো, মেয়েদের একটা কার্সিনোমার নাম বলো যেটা আমরা বেটা এইচসিজি করবো। একটা, জাস্ট একটা নাম বলবা। যদি একটা নাম বলতে হয় বলবা কোরিও কার্সিনোমা। এবং কোরিও কার্সিনোমা আল্লাহর ওয়াস্তে ফোর্থ ইয়ার থেকে পড়ে যাও, গাইনি ওয়ার্ডে কোরিও কার্সিনোমা নিয়ে কোশ্চেন থাকবে না। তোমার এমন কোনো দিন নাই যার কপালে মোলার প্রেগনেন্সি পড়ছে, এন্ড আই গ্যারেন্টি ইউ মোলার প্রেগনেন্সি পড়বেই। পারসিস্টেন্ট জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক নিউপ্লেসিয়া, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করবেই, মোলার প্রেগনেন্সির কেস পড়বেই তোমার। এটা ভালো করে পড়ে যেও, ঠিক আছে? এটাকে ডায়াগনোসিস করে আমরা বেটা এইচসিজি দিই। ওকে।
পিএসএ, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এটা তো আমাদের বাচ্চারা জানে, এটা প্রস্টেট ক্যান্সার ইউজ করি আমরা। ওকে, প্রস্টেটে এই তো মোটামুটি। আর কি, শেষ। তো এগুলো টিউমার মার্কেট মনে রাখতে পারে, এগুলো টিউমার টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। তো টিউমার ইমিউনিটি থেকে এই এতটুকু আসে। ফাইনালি টিউমার সার্ভেলেন্স। এবার আসো টিউমার সার্ভেলেন্স। টিউমার সার্ভেলেন্স আসলে তেমন পড়ার কিছু নাই। টিউমার সার্ভেলেন্স এর মধ্যে জাস্ট কিভাবে সার্ভেলেন্সটা হয় এটা জেনে রাখো। এটা থেকে কোশ্চেন তেমন একটা আসে না কখনো। টিউমার সার্ভেলেন্সে মেইন যারা কাজ করে, এক হচ্ছে ম্যাক্রোফেজ কাজ করে, আর দুই নাম্বার হচ্ছে এনকে সেল কাজ করে। তো এনকে সেলের ব্যাপারে কেন আমরা টিউমার সার্ভেলেন্সটা বলতেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে টিউমার মানে এনকে সেল কি কি কাজ করে। এটা হলো ভাইরাস ইনফেক্টেড সেলকে অ্যাটাক করে, আর আরেকটা হচ্ছে টিউমার সেলকে অ্যাটাক করে। ঠিক আছে? তো আমাদের ক্লাস 1 ইমিউনিটি যেটাকে বলে, ক্লাস 1 ইমিউনিটি মানে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। ক্লাস 1 ইমিউনিটি কোনটাকে বলা হয় বলতো? ক্লাস 2 হচ্ছে হেল্পার টি সেল, আর ক্লাস 1 হচ্ছে সাইটোটক্সিক টি সেল। ওকে, সাইটোটক্সিক টি সেল। তো সাইটোটক্সিক টি সেল দিয়ে ইউজুয়ালি তোমার ভাইরাস ইনফেক্টেড সেল বা টিউমার সেল এগুলা ম্যাক্সিমাম টাইমে ডিস্ট্রয় হয়ে যায়। ঠিক আছে? এগুলা ম্যাক্সিমাম টাইম ডিস্ট্রয় হয়ে যায়। কোনো কারণে যদি ইভেশন অফ ক্লাস 1 ইমিউনিটি হয়, মানে কোনো কারণে যদি সাইটোটক্সিক টি সেলকে ওরা মানে ধোকা দিয়ে পালায় যেতে পারে, তখন এনকে সেল তোমার কি করে জানি, ওই পারফোরিনার গ্র্যানজাইম রিলিজ করে। কিন্তু ওই যে বললাম না, অপসোনাইজেশন প্রসেস, যেটা পারফোরিনার গ্র্যানজাইম, পারফোরিনার গ্র্যানজাইম রিলিজ করে তোমার হচ্ছে এই টি সেল, কি বলি টি সেল না মানে টিউমার সেল, আর হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল, এগুলাকে ডিস্ট্রয় করে। ওকে, এটাই হলো টিউমার সার্ভেলেন্স। টিউমার সার্ভেলেন্স এর বেশি কিছু না, মানে এনকে সেল যে প্রসেসে তোমার টিউমার সেলকে ডিস্ট্রয় করে, বা ভাইরাস ইনফেক্টেড সেল। ভাইরাস ইনফেক্টেড সেলকে কেন আমি এখানে আরো স্পেসিফিকেশন দিচ্ছি, কারণ ভাইরাস দিয়েও কিন্তু তোমার মানে মোটামুটি ভালো লেভেলের মানে টিউমার ডেভেলপ করে। যেমন তোমার বার্কিটস লিম্ফোমা আছে, হেপাটোসেলুলার কার্সিনোমা আছে, তারপর আর কি কি আছে, ওই তোমার ওই কার্সিনোমার সার্ভিক্স আছে। এগুলো সব হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল দিয়ে হয়। তো ভাইরাস ইনফেক্টেড সেল ফিউচারে যাতে টিউমার সেলসে কনভার্ট হতে না পারে, এনকে সেল এগুলোকে এই জন্য ডিস্ট্রয় করে ফেলে। আমার মোটামুটি এখানে খুচরা পড়ানো গুলো শেষ। এবার আমি আমার ফাইনাল টপিকে যাব, তার আগ পর্যন্ত বলো। টলারেন্স, এই যে এখানে সে টলারেন্স শুরু হলো। টলারেন্স, তারপর অটো ইমিউনিটি, অটো ইমিউনিটির পরে তোমার টিউমার ইমিউনিটি, টিউমার ইমিউনিটির সাথে টিউমার সার্ভেলেন্স। এখানে কারো কোনো কোশ্চেন আছে? আশেপাশে হাতায় টাতায় দেখো কোথাও কোনো কোশ্চেন খুঁজে পাও কিনা। কোশ্চেন খুঁজে ফেলো। কোশ্চেন না থাকলে আমি ইনশাল্লাহ আমাদের আজকে লাস্ট টপিকে যাব, আর এটা ইমিউনোলজির লাস্ট টপিক। আচ্ছা, যাক। ওকে, আই গেস তোমাদের আর কোনো কোশ্চেন নাই, সো আমি একটা মিনিট ব্রেক চাচ্ছি। আমাদের লাস্ট টপিক পড়াবো ট্রান্সপ্লান্টেশন। ওকে, ট্রান্সপ্লান্টেশন পড়ানোটা অনেক বেশি জরুরি, কারণ যত ইমিউন রেসপন্স আছে, এই ইমিউন রেসপন্স ট্রান্সপ্লান্টেশনের সবচেয়ে ভালোভাবে এফেক্ট দেয়। ওকে, তো ট্রান্সপ্লান্টেশন পড়ার আগে তোমাকে অবশ্যই একটা জিনিস সম্পর্কে জানতে হবে, হুইচ ইজ আওয়ার অল টাইম ফেভারিট, এমএইচসি। ফুল ফর্ম হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। ওকে, তো এমএইচসি আসলে কি? এমএইচসি ডেফিনেশনটা পড়ে রাখতে পারো, এমএইচসি চাইলে সহজ ভাষায় মনে রাখতে পারো। এমএইচসি আসলে একটা জিন। এমএইচসি প্রোটিন, কিন্তু প্রোটিনটা তৈরি হয় এমএইচসি জিন থেকে। তো তোমরা করবা কি, এমএইচসি কে এভাবে লেখো যে এমএইচসি জিনস আর এমএইচসি জিনস আর এ ক্লাস্টার অফ জিন। কোথায় লোকেটেড এটা? লোকেটেড অন দা শর্ট শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6। শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6, আমাদের ক্রোমোজোম 6 এর যে পি আর কিউ, পি মানে হচ্ছে শর্ট আর্ম, কিউ মানে লং আর্ম।
পি আর্মের মধ্যে তোমার এক্সিস্ট করে এমএইচসি জিনস। আর কত নাম্বার ক্রোমোজোম? ক্রোমোজোম 6 এ। ওকে, which generates alloantigens called MHC protein. ওকে, তো ডেফিনেশনে কয়টা পয়েন্ট পেলা? MHC genes are a cluster of gene located on the short arm of chromosome 6 which generate তোমার alloantigens called MHC proteins। মানে এরকম তোমার হচ্ছে গিয়ে ক্রোমোজোম 6 নাম্বার জিনটার কথা মনে রাখবা। ক্রোমোজোম 6 নাম্বার জিনের এই যে শর্ট আর্ম গুলো আছে, এই যে এটা শর্ট আর্ম, ঠিক আছে, ধরুন এগুলো শর্ট আর্ম। এই ক্রোমোজোম 6 এর শর্ট আর্মে আমাদের লোকাস আছে, এই লোকাসের মধ্যে এমএসসি জিনটা থাকে। আর এই এমএসসি জিনটাকে যখন আমরা ট্রান্সলেট করি, ট্রান্সক্রিপ্ট এবং ট্রান্সলেট করি, আলটিমেটলি এটা তোমার হচ্ছে এমন প্রোটিন মলিকিউল তৈরি করে যেগুলোকে আমরা এমএসসি মলিকিউল বলি। আর এমএসসি মলিকিউলের প্রোটিন গুলো হচ্ছে সবই অ্যালো অ্যান্টিজেন। অ্যালো অ্যান্টিজেন কেন বলতেছি আমি? এই অ্যালো অ্যান্টিজেন শব্দের অর্থ কি বলতে পারো? অ্যালো অ্যান্টিজেনের মানে মনে রাখবা, where antigenicity differs from person to person। এক পার্সন থেকে আরেক পার্সনের অ্যালোজেনিস মানে অ্যান্টিজেনিসিটি, মানে অ্যান্টিজেনিক যে স্ট্রাকচারটা এক পার্সন থেকে আরেক পার্সন, মানে তোমার থেকে আমার, তোমার আম্মুর থেকে তোমার বাবার, তোমার থেকে তোমার আম্মুর, বা তোমার থেকে তোমার ভাইয়ের যে ডিফারেন্সটা আছে, এটাকে অ্যালোজে মানে তোমার অ্যান্টিজেনিসিটি ডিফারেন্স বলে। আর এটাকে এই কারণে এদেরকে অ্যালো অ্যান্টিজেন্স বলা হয়, ঠিক আছে? অ্যালো অ্যান্টিজেন্স যদি বুঝে থাকো তাহলে এবার এটা লিখো। আমাদের এমএইচসি মলিকিউল দুই ধরনের আছে, MHC1 এন্ড MHC2 মলিকিউল। খুবই পরিচিত এগুলোর সাথে। কেন? কারণ ওই যে বলছিলাম, টি সেল যদি MHC1 এর সাথে বাইন্ড করে এবং এমএটি স্ট্রংলি MHC1 এর সাথে বাইন্ড করে, তাহলে বেশি বেশি CD8 কে এক্সপ্রেস করা শুরু করবে, CD4 কে এক্সপ্রেস করা কমায় দিবে। CD8 এক্সপ্রেস বেশি বেড়ে গেলে সেটা কি তৈরি করবে? সাইটোটক্সিক টি সেল। আর MHC2 এর সাথে যদি স্ট্রংলি বাইন্ড করে তাহলে কি তৈরি করবে? সেটা তোমার CD4 বেশি বেশি এক্সপ্রেস করবে, আলটিমেটলি হেল্পার টি সেল তৈরি হবে, ঠিক আছে? এখন MHC1 এর মধ্যে কিছু সাবটাইপ আছে। সাবটাইপ গুলো হচ্ছে A, B, C। বাই দা ওয়ে, এই জিনিসটা লিখে রাখো, MHC যাহা HLA তাহাই। আমার আই আই ডোন্ট থিঙ্ক আমার HL এর ফুল ফর্ম বলতে হবে। আমি আগে ক্লাসে একবার বলছিলাম যে HL এর ফুল ফর্ম কি, হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন। ওকে, এটা মনে রেখো। আর MHC2 মলিকিউলের মানে MHC1 আর MHC2 মলিকুলার সাবটাইপ আছে। MHC1 এর মধ্যে তিনটা সাবটাইপ, MHCA, MHCB, MHCC। আর MHC2 এর ক্ষেত্রে আবার তিনটা আছে, MHCDP, DQ এন্ড DR। এই প্রত্যেকটা কিন্তু এক একটা জিন, ঠিক আছে? MHCA একটা জিন, MHCB একটা জিন, MHCC একটা জিন, MHCDP একটা জিন, DQ একটা জিন, DR একটা জিন, টোটাল 6টা জিন আমার। ওকে, এবং এই জিনগুলো কোডমিনেন্ট হয়। কোডমিনেন্ট কি আজকে চলো বুঝে। তোমরা মাশাআল্লাহ গ্রেগর ইয়োহান মেন্ডেল খুব সুন্দর করে গাজী আজমল স্যারের বই পড়ে আসছো। তো এটার একটা মানে তোমার হিউম্যান অ্যাপ্লিকেশন আজকে দেখবা। ওকে, এই হিউম্যান অ্যাপ্লিকেশনটা দেখো। এই মনে করো শর্ট আর্ম, এই মনে করো লং আর্ম। এরকম একটা শর্ট আর্মের মধ্যে যে জায়গাটায় ক্রোমোজোম থাকে সেই জায়গাটাকে আমরা কি বলি বলো তো? ক্রোমোজোম যে লোকেশনে থাকে সেটাকে কি ডাকা হয়, কে বলতে পারবা? লোকাই। ওকে, লোকাই বা লোকাস, ঠিক আছে? মানে সিঙ্গুলার ফর্ম হলো লোকাস, আর প্লুরাল ফর্ম হলে লোকাই বলে। মজার ব্যাপার হলো MHC1 এর তিনটা লোকাই, MHC2 এরও তিনটা লোকাই, ঠিক আছে? তো তিনটা লোকাই তিনটা লোকাই। মজার ব্যাপার, প্রত্যেক লোকাইতে ইচ লোকাই হ্যাজ টু অ্যালিল। টু অ্যালিল মানে কি? অ্যালিল মানে কি? যেখানে হোমোজেনাস ক্রোমোজোম গুলা থাকে দুইটা অ্যালিল আছে। কেন দুইটা অ্যালিল? সিম্পল হিসাব, একটা মায়ের, সরি মা তো এসএম বললাম, একটা মায়ের একটা বাবার। ওকে, সেম এরকম দুইটা অ্যালিল, একটা মায়ের, সরি একটা বাবার আর একটা মায়ের। ওকে,
তো ব্যাপারটা হলো প্রত্যেকটা লোকাই দুইটা করে অ্যালিল আছে, প্রত্যেকটা লোকাই। এখানে তিনটা লোকাই কেন? বিকজ একটা লোকাই হচ্ছে এ, একটা লোকাই বি, একটা লোকাই সি। এটা হচ্ছে এমএসসি ওয়ান এর জন্য। এখানে তিনটা লোকাই কেন? একটা হচ্ছে ডিপি, একটা হচ্ছে ডিকিউ, একটা হচ্ছে ডিআর এর জন্য। ঢুকছে মাথায়? প্রত্যেকটা জিনের জন্য আলাদা আলাদা একটা লোকাই আছে। আর এ শুধুমাত্র তুমি মায়েরটা না, এ বাবারটাও আছে। বি, বি মানে এমএসসি বি, এই অ্যালিলটা বাবারও আছে মায়েরও আছে। সি বাবারও আছে মায়েরও আছে। ডিপি বাবার আছে মায়ের আছে। ডিকিউ বাবা মা, ডিআর বাবা মা দুজনেরই আছে। তাহলে আমাকে বলো, টোটাল এখানে তোমার কয়টা অ্যালিল আছে? টোটাল অ্যালিল কয়টা আছে তোমার? সো পার পার্সন টোটাল অ্যালিল কয়টা আছে? 12। ভেরি গুড, 12 অ্যালিলস। ওকে, তো 12 অ্যালিলের বিষয়টা কি এখানে? আমি 12 অ্যালিল কেন বললাম? তোমরা তো পড়ছো যে টি টি আর ছোট টি যদি হয়, তাহলে তোমার গ্রেগরি ইোহান মেন্ডেল আমার বলে গেছিল যে এগুলো সব মিলে আলটিমেটলি সবগুলো বড় বড় হবে। কেন? বিকজ হচ্ছে এখানে ডমিনেন্ট জিনটা তোমার আপার হ্যান্ড নিয়ে নেয়, রিসেসিভ জিন শুধুমাত্র হোমোজেনাস, সরি হোমোলোগাস হলে, শুধুমাত্র রিসেসিভ জিনগুলো হোমোলোগাস হলেই তোমার মানে এফেক্ট দিতে পারে। কিন্তু এমএইচসি যে জিনটা আছে না, এমএইচসি জিনটা কোডমিনেন্ট। এখানে কোনো ডমিনেন্ট জিন নাই, কোনো রিসেসিভ জিন নাই। বাবারটাও এক্সপ্রেস হবে, মায়েরটাও এক্সপ্রেস হবে। সেটা এ হোক, বি হোক, সি হোক, সেটা ডিপি হোক, ডিকিউ হোক, ডিআর হোক। তাই অলওয়েজ মনে রাখবা, তোমার টোটাল অ্যালিল কিন্তু, তোমার টোটাল এমএইচসি মলিকিউল কিন্তু মানে দুইটা না, এমএইচসি ওয়ান এমএইচসি টু না। তোমার কিন্তু জাস্ট ছয়টা না, এমএইচসি এবিসি এমএইচসি ডিপি কি ডিপি ডিকিউ ডিআর না, তোমার কিন্তু 12টা। এবিসি ডিপি ডিকিউ ডিআর, বাবার থেকে 6টা, মায়ের থেকে 6টা, তোমার কিন্তু টোটাল 12টা এমএইচসি মলিকিউল আছে পার পার্সন। শুধু আমার না, তোমার না, পৃথিবীর প্রত্যেকটা মানুষের 12টা অ্যালিল আছে। ওকে, এই জন্য সমস্যা কি জানো? বিফোর ট্রান্সপ্লান্টেশন, বিফোর ট্রান্সপ্লান্টেশন, বিফোর ট্রান্সপ্লান্টেশন গ্রাফট, গ্রাফট মানে হচ্ছে তোমার এই কি বলে, ডোনার, ডোনার আর এই যে হোস্ট বা যে রিসিপিয়েন্ট, রিসিপিয়েন্ট, সরি রিসিপিয়েন্ট বানান ভুল করছি, রিসিপিয়েন্ট, এর সাথে এর 12টা অ্যালিলি, তোমাকে 12টা এমএইচসি মলিকিউল ম্যাচ করাতে হবে। 12টার 12টাই তোমাকে ম্যাচ করাতে হবে। কোনো মানে শিকায়ত কি কোই গুঞ্জাইশই নেই, তোমাকে 12টার 12টা ম্যাচ করাতে হবে। কিভাবে ম্যাচ করাবো? এখন মজার জিনিস হলো, সায়েন্টিস্টরা বা হেপাটোলজিস্টরা রিসার্চ করতে 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 বিভিন্ন ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ আর বিভিন্ন তোমার মলিকিউলার মানে তোমার অল্টারেশন করে করে আলটিমেটলি এটাকে 10টা 10 অ্যালিল বা 10 সাবটাইপ, এটা করে 10 সাবটাইপ, 10 সাবটাইপ ম্যাচিং এ নিয়ে চলে আসছে। 10 সাবটাইপ আসলে এভাবে না, মানে এটাকে এভাবে বলবা, 10 এইচএলএস সাবটাইপ। একটাকে বাদ দিয়ে দিছে, সেটা হচ্ছে এমএইচসি ডিপি। আমরা ডিপিটা ম্যাচ না করালেও চলবে, বাবা মায়ের ডিপিটা না ম্যাচ করালেও চলবে। আমাদেরকে অলওয়েজ চেষ্টা করা হয় যে তোমার 10/10 ম্যাচ করাতে হবে ডোনার আর রিসিপিয়েন্টের মাঝখানে। তোমার যদি কোনো কারণে ডোনার অ্যান্ড রিসিপিয়েন্টে, ডোনার আর রিসিপিয়েন্টে 10/10 ম্যাচ করে যায়, তা তো লারে লাপ্পা একদম হ্যাপি নিউজ, তোমার ট্রান্সপ্লান্টেশন 100% একসেপ্টেড হবে। আর যত কম ম্যাচ করতে থাকবে, তত রিজেকশনের রেট বাড়তে থাকবে। তো তোমাদের তো এখন মনের খুশির খেলায় তোমরা উল্টে যাচ্ছ যে ভাইয়া পৃথিবীতে হলো এখন 800 কোটি মানুষ। 800 কোটি মানে 8 বিলিয়ন মানুষ ভাইয়া। 8 বিলিয়ন মানুষের 10/10 ম্যাচ করা তো ভাইয়া পানি পান্তার ব্যাপার। আমি এশিয়া থেকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জেনেটিক ডেটাবেস বানাইলাম, সবার হলে গিয়ে অ্যালিল মানে সিরিয়াল ম্যাচ করে রাখলাম। আমার কোন একটা মানুষের কোন একটা মানে গ্রাফট দরকার, আমি হচ্ছে ইন্টারন্যাশনাল ডেটাবেস খুঁজলাম। আমি বাংলাদেশের কোন একটা মানুষের কিডনি দরকার, আমি আমেরিকাতে একজন একটা পায়ে গেলাম ভাইয়া। অথবা আমি তোমার হচ্ছে গিয়ে রাশিয়াতে কারো একটা ট্রিটমেন্ট দরকার, আমি তার জন্য হচ্ছে টিউনিশিয়াতে একটা মানুষের সুন্দর দেখে একটা তোমার হার্ট ট্রান্সপ্লান্ট পেয়ে গেলাম বা লিভার ট্রান্সপ্লান্ট পেয়ে গেলাম, বা হচ্ছে অনেকের তোমার হচ্ছে মাসেল ট্রান্সপ্লান্টও পেয়ে গেলাম ভাইয়া। তো খুবই হ্যাপি নিউজ। তাহলে এত পড়াশোনা কেন হচ্ছে এখনো ট্রান্সপ্লান্টেশনে? ট্রান্সপ্লান্টেশনে এখন এত ঝামেলা কেন? ঝামেলাটা কারণ হচ্ছে
এই থিওরিটা এখন প্রপোজ করা হয় যে MHC1 এর একার শুধু 20,000 অ্যালিল আছে, 20,000টা ডিফারেন্ট অ্যালিল আছে। শুধুমাত্র এটা না যে MHC A B C হবে, এই A স্ট্রাকচারটা আমার আর তোমার ডিফারেন্ট হবে, এই বি এর স্ট্রাকচারটা তোমার আমার ডিফারেন্ট হবে, সি এর স্ট্রাকচারটা তোমার আমার ডিফারেন্ট হবে। এই কারণে এটা শুধুমাত্র 20,000 এখন না, 20,000 হচ্ছে স্যারেরা যখন টিচার ছিল মানে স্টুডেন্ট ছিল তখন নাকি এটা 20,000 ছিল। 20,000 অ্যালিল তোমার হচ্ছে মানে মানুষের টোটাল ডিফারেন্ট আছে। 20,000 তুমি কিভাবে একটা মানুষের 20,000 থেকে 20,000 কাটায় কাটায় 20,000টা ম্যাচ করাবা? এমনকি MHC2 বা HLA2 যে মলিকিউল আছে এটা 7,700টা অ্যালিল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালিল। এবং সমস্যা হলো দিস অ্যালিল আর ইনক্রিজিং এভরিডে। জেনেটিক কারণ এটা কেন ইনক্রিজ করতেছে, কেউ কারণটা বলতে পারবা? এই অ্যালিল গুলা নতুন নতুন করে নতুন নতুন অ্যালিল তৈরি হচ্ছে, নতুন নতুন করে চেঞ্জ হচ্ছে, কেন কে বলতে পারবা? এই অ্যালিলের ডিফারেন্স কেন তৈরি হচ্ছে এত বেশি? 20,000 অ্যালিল তৈরি হচ্ছে, 7,700 অ্যালিল পৃথিবীতে এখন তৈরি হয়ে গেছে, প্রতিনিয়তই খালি বাড়তেছে। রিজনটা কি কেউ জানো? খুবই সহজে। হ্যাঁ, মিউটেশন। হ্যাঁ, কেন হচ্ছে মিউটেশন আপু? এত জেনেটিক ভ্যারিয়েশন, এত মিউটেশন কেন হচ্ছে? রেডিয়েশন। সহজ অ্যান্সার আপু, খুবই সহজ অ্যান্সার। দেখো আপু, আমি পুরুষ মানুষ, আমারও তো মনে ইচ্ছা জাগে যে আমার বউটা দেখতে মিশরিয়ানদের মতো সুন্দর হবে বা জাপানিজদের মতো কিউট হবে। তো সুযোগ পাইলে তো বাঙালি মেয়ে ছেড়ে গিয়ে আমি জাপানিজ মেয়ে বিয়ে করবো। বাঙালি মেয়েরা তো পাগল হয়ে গেছে তোমার BTS আর তোমার K-pop এর নামে, সাউথ কোরিয়ান ছেলে পাইলে বিয়ে করে উল্টায় ফেলায়। তারপর কেউ কেউ আফ্রিকান বিয়ে করতে চায়, কেউ কেউ ইন্ডিয়ান বিয়ে করতে চায়। বিভিন্ন কমিউনিটির মানুষ, প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট জেনেটিক্স আছে। প্রত্যেকটা জেনেটিক্যালি ডিফারেন্ট মানুষ যখন টোটালি ডিফারেন্ট দুটা মানুষ বিয়ে করে তখন জেনেটিক ভ্যারিয়েশন হয় না, নতুন একটা মানুষ জন্ম নেয়। এই নতুন মানুষের জেনেটিক ভ্যারিয়েশন এমন একটা নতুন জেনেটিক্স নিয়ে জন্ম নিবে যে জেনেটিক্স এই পৃথিবী আগের চোখে কখনোই দেখে নাই। তোমার আমার জেনেটিক্স আজ থেকে 700 বছর আগে, 400 বছর আগে কখনোই ছিল না। তোমার আমার আকবরের জেনেটিক্স বা মনে করো লর্ড ক্লাইভের যে জেনেটিক্স বা কুইন এলিজাবেথের জেনেটিক্স, এটা 1,000 বছর আগে এক্সিস্ট করতো না। 1,000 বছর আগে এর থেকে আরো প্রিমিটিভ জেনেটিক্স ছিল। তো এখন যখন তোমার পৃথিবীতে কন্টিনিউয়াস ইন্টার রেশিয়াল ম্যারেজ হচ্ছে, ইন্টার কাস্ট ম্যারেজ হচ্ছে, জেনেটিক ভ্যারিয়েশন এত বেশি বাড়া শুরু করছে, উই আর দ্য সোল রিজন পৃথিবীতে ট্রান্সপ্লান্টেশন রিজেকশন এত বেশি হয়, গ্রাফট রিজেকশন এত বেশি। তুমি যত বেশি হচ্ছে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের জবা খিচুড়ি বানায় বিয়ে করাবা মানে তোমার সন্তান জন্ম দিবা, তত বেশি হচ্ছে গিয়ে তোমার নতুন নতুন অ্যালিল জন্ম নিবে, তত বেশি কষ্ট হবে তোমার ট্রান্সপ্লান্টেশনে HLA সাবটাইপ ম্যাচিং করাতে। এটাই হলো সোল রিজন। দিস ইজ মানে দিস ইজ ফানি এট দ্য সেম টাইম কনসার্নিং ফর এভরিওয়ান। এই কারণে তো তোমার মানে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ এত এত কস্টলি হয় যে পৃথিবীতে অ্যালিল ম্যাচ করানো যায় না। এবার আমরা আসি, আর তুমি যেটা বলছো আপু এটাও ঠিক আছে, ড্রাগস, রেডিয়েশন, এনভায়রনমেন্টাল এক্সপোজার, বিভিন্ন জেনেটিক ডিজিজ, এগুলো সব মিলে আমাদের জেনেটিক্যাল অ্যালিল অনেক ভ্যারিয়েশন হতে থাকে। বাট সোল রিজন হচ্ছে আমরা মানে অনেক বেশি ইন্টাররেশিয়াল ম্যারেজ হয় পৃথিবীতে। বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ MHC মলিকুল। আমরা MHC মলিকুল এত পড়াশোনা কেন করতেছি? এক নাম্বার, MHC রেস্ট্রিকশন। MHC রেস্ট্রিকশন কি এটা তোমরা অনেক আগের থেকে জানো। MHC1 এর সাথে যদি টি সেল অ্যাটাচ হয়, CD8 পজিটিভ হবে। MHC2 এর সাথে যদি অ্যাটাচ হয় তাহলে সেটা CD4 পজিটিভ হবে, সরি CD4 পজিটিভ হবে। CD8 মানে TC সাইটোটক্সিক টি সেল, CD4 মানে হেল্পার টি সেল। এটাই MHC রেস্ট্রিকশন, আর কিছু না। যে অ্যান্টিজেনটা তোমার MHC1 মলিকিউলের সাথে তোমার প্রেজেন্ট করা হবে সেটা হচ্ছে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করবে। আর যদি অ্যান্টিজেনকে তোমার MHC2 মলিকিউলের সাথে প্রেজেন্ট করা হয় সেটা CD4 টি সেল মানে হচ্ছে হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করবে, এই আর কি। তারপর এই MHC কে বা HLA, এটা অবলিক দিয়ে HLA লিখে রাখতে পারো। আমরা সলিড অর্গান যে ট্রান্সপ্লান্টেশন হয়, সলিড অর্গান ট্রান্সপ্লান্টেশন, এই সলিড অর্গান ট্রান্সপ্লান্টেশনে কিন্তু তোমার মানে গ্রাফট acceptance is proportionate to HLA subtype matching.
যত বেশি HLA সাবটাইপ, বুঝে বললাম না, মানে আগে তো 12 আউট অফ 12 করা হতো, এখন 10 আউট অফ 10 করার চেষ্টা করতেছি আমরা, কারণ আমরা এমএইচসি না, এটা HLA-DP লিখতে পারো। HLA-DP, HLA-DP-টাকে আমরা মানে এখন বাদ দিয়ে দিছি। আমরা যত বেশি 10 আউট অফ মানে 10-এর মধ্যে যত বেশি আমরা ম্যাচ করাতে পারবো, তত বেশি আমাদের হচ্ছে গিয়ে ট্রান্সপ্লান্টেশন ম্যাচ করার এবং ট্রান্সপ্লান্টেশন বডিতে মানে হোস্টের বডিতে একসেপ্ট হওয়ার পার্সেন্টেজ বাড়তে থাকবে। আর আরেকটা ফাইনাল, এটা অলরেডি আমি এমএসসির একটা মানে তোমার বায়োলজিক্যাল ইম্পর্টেন্স তোমাদেরকে বলে দিছি। আমরা এমএইচসি মলিকিউলকে তোমার আর ইউজড ইন জেনেটিক স্টাডিজ ফর অটোইমিউন ডিজিজ। আমি একটু আগে তোমাদের যখন অটোইমিউন ডিজিজ পড়াইছি, ওখানে পড়াইছিলাম না জেনেটিক ফ্যাক্টরে, আমরা এখানে এমএসসি মলিকিউল গুলোকে কিন্তু ইউজ করি। ফর এক্সাম্পল, যেমন HLA-B27 আমরা করাই। HLA-B27 কার জন্য করাই? অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস এর জন্য। ওকে, এরপর HLA-DR3 DR4 আমরা কেন করাই? রুমাটয়েড আর্থ্রাইটিস এর জন্য। ঠিক আছে, গেল। তো এমএসসি এর মোটামুটি আমার এই কয়টা হলো ইম্পর্টেন্স। এছাড়া এমএসসি এর আরো অনেক ইম্পর্টেন্স তুমি বলতে পারো। ফর এক্সাম্পল, তোমার সেলফ আর নন সেলফ অ্যান্টিজেনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে, তারপর হচ্ছে গ্রাফ রিজেকশনে হেল্প করে। এগুলো এত মানে এগুলো অযথা পয়েন্ট। মেন যদি তোমাকে 3টা পয়েন্ট জিজ্ঞেস করে, এমএসসি রেস্ট্রিকশন, সলিড অর্গান ট্রান্সপ্লান্টেশন আর জেনেটিক স্টাডিজ ইন কেস অফ অটোইমিউন ডিজিজ, এই 3টা পয়েন্টকে বলে যদি ডিসক্রাইব করে দাও, এমএসসি এর বায়োলজিক্যাল ইম্পর্টেন্স এতটুকুতেই হয়ে যায়। তো এমএইচসি নিয়ে আমাদের পড়াশোনা মোটামুটি এতটুকুই। এটাই হলো এমএইচসি মলিকিউলের পড়াশোনা। এবার আসি আমরা মেইন পড়াশোনা, উইচ ইজ ট্রান্সপ্লান্টেশন, যেটাকে এতক্ষণ ঝুলে রাখছিলাম। আসো, ট্রান্সপ্লান্টেশন। ট্রান্সপ্লান্টেশন আসলে কি? ট্রান্সপ্লান্টেশন এর সংজ্ঞা হচ্ছে ট্রান্সফার অফ অর্গান অর টিস্যু, অর্গান অর টিস্যু অ্যাক্রস ওয়ান or two I'm sorry individuals. ওকে, এটাই হচ্ছে ট্রান্সপ্লান্টেশন, ট্রান্সফার অফ অর্গান অর টিস্যু অ্যাক্রস ওয়ান অর টু ইন্ডিভিজুয়ালস। এখন ট্রান্সপ্লান্টেশনে আমরা গ্রাফট ইউজ করি। গ্রাফট মানে কি? বেসিক্যালি যে অর্গান বা যে টিস্যু বা যে সলিড, যে লিকুইড একটা তোমার হচ্ছে মনে করো লিকুইড সাবস্টেন্স, সেটা মনে করো তোমার অ্যাকুয়াস হিউমার, ভিট্রাস হিউমার হতে পারে, সেটা তোমার ব্লাড হতে পারে, সেটা তোমার সিরাম হতে পারে, সেটা বোন ম্যারো হতে পারে। এই ট্রান্সপ্লান্টেশন গুলোকে আমরা বলি গ্রাফট। যেটা আমরা ট্রান্সপ্লান্ট করবো এই জিনিসটাকে গ্রাফট বলা হয়। এই গ্রাফট করার 4 ধরন আছে, 4টা ধরনের গ্রাফট আছে। ওকে, প্রথম গ্রাফটকে বলে আমরা অটোগ্রাফট। অটোগ্রাফট হচ্ছে সেম বডি, ওয়ান সাইড টু আনাদার। মানে আমি তোমার শরীরের ভিতরে যেই অর্গানটা আছে সেটাকে আমি গ্রাফট করে তোমার ভিতরে ইউজ করব। এটা সবচেয়ে কমন উদাহরণ। কি আমাকে একটা অটোগ্রাফটের উদাহরণ বলতে পারবা? বাংলাদেশে সবচেয়ে কমন অটোগ্রাফট কোনটা ইউজ করা হয়? সবচেয়ে কমনলি গ্রাফট কোনটা করা হয়? হাই স্কিন। স্কিন তো ঠিক আছে বললা আপু, স্কিনের চেয়ে বেশি সবচেয়ে কমন, মানুষের তো সবার স্কিনের সমস্যা হয় না। সবচেয়ে বেশি বলে দে হার্ট রিলেটেড, হার্টের ওটা নামে প্রসিজারের নামে গ্রাফট আছে। হার্টের আমরা কোনটা করি? সার্জারি। সিবিজি। গুড, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। তোমার পপলিটিয়াল ভেইন বা পপলিটিয়াল না, মনে করো স্যাফেনাস ভেইন বা পপলিটিয়াল ভেইন বা হচ্ছে গিয়ে তোমার এই পায়ের যে ভেইন গুলো, এখানে একটা ভেইন কেটে আমি হচ্ছে গিয়ে হার্টের সার্ফেসের উপর লাগাই দিলাম, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। তারপর তুমি যে স্কিন গ্রাফটিং বলে, হ্যাঁ আমি স্কিন গ্রাফটিং নিলাম, তোমার থাই থেকে একটা স্কিন গ্রাফট নিয়ে তোমার বডির কোনো জায়গায় কোনো যদি স্কিন বার্ন হয়ে যায় সেখানে আমি গ্রাফটিং করে দিতে পারি। অথবা তোমার ল্যাটিসিমাস ডরসাই মাসেল গ্রাফটিং, কোনো কারণে যদি কোনো মেয়েদের মানে মেয়েদের ক্ষেত্রে যদি তোমার কার্সিনোমা ব্রেস্ট হয়, কার্সিনোমা ব্রেস্টে আমরা র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি করে দিলাম, এখন সেই জায়গাটা পুরোপুরি ডিপ্রেসড, ওইখানে তো এলিভেটেড ওই তোমার মেমোরি গ্ল্যান্ডটার নেই। তো এটা তো কসমেটিক্যালি খুবই আনপ্লেজেন্ট দেখতে, এবং মেয়েদের মানে নিজেদেরও তোমার সোশ্যাল একসেপ্টেন্স আর তোমার হচ্ছে সোশ্যাল কি বলে মানে সোশ্যাল স্ট্যাচুরটা এটা কমে যায়, ওদের কনফিডেন্স লেভেল লো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা মেয়েদের ক্ষেত্রে গ্রাফট কি ইউজ করি? ল্যাটিসিমাস ডরসাই যে মাসেলটা আছে না, এটা আমরা অ্যাক্সিলারি টেইলের মানে সাইড দিয়ে আমরা ইনসার্ট করে আমরা ল্যাটিসিমাস ডরসাইডে একটা অটোগ্রাফটিং করে দিই। ওকে, আর অটোগ্রাফটের সবচেয়ে বড় সুবিধা, ইট ইজ অলওয়েজ এক্সক্লুসিভলি অ্যাকসেপ্টেড। এটা কখনোই রিজেক্ট হবে না। কেন? কারণ এটা তোমার বডির পার্ট, তোমার বডি তোমার কেন রিজেক্ট মারবে?
ওকে, দিস ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেড। ওকে, এক্সাম্পল, তারপর স্কিন গ্রাফট, তারপর হচ্ছে ল্যাটিসিমাস ডরসাই গ্রাফট। ওকে, গেল। এবার হচ্ছে সিনার্জি গ্রাফট একটা। হোয়াট ইজ সিনার্জি গ্রাফট? সিনার্জি গ্রাফট হচ্ছে বিটুইন মনোজাইগোটিক টুইন্স। হোয়াট ইজ মনোজাইগোটিক টুইন্স? যারা একটা জাইগোট থেকে ফর্ম হয়েছে। আর মনোজাইগোটিক টুইন্স এর সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কি বলতো? দে শেয়ার দ্য সেম প্লাসেন্টা। যেহেতু সেম প্লাসেন্টা শেয়ার করতেছো, তার মানে জেনেটিক্যালি অলমোস্ট সেম, তার মানে তোমাদের ইমিউন সিস্টেমটা অলমোস্ট সেম, তার মানে তোমাদের ট্রান্সপ্লান্টেশনের মধ্যে তেমন আমার কোনো ঝামেলা হবে না। আর মনোজাইগোটিক টুইন্স এর ক্ষেত্রে সবচেয়ে বড় ফিচারটা কি? দে আর আইডেন্টিক্যাল, দে আর আইডেন্টিক্যাল টুইন্স। ডাইজাইগোটিক টুইন্স আর এক্সক্লুসিভলি নন আইডেন্টিক্যাল টুইন্স। অলওয়েজ মনে রাখবা, তোমরা যদি ডাইজাইগোটিক টুইন্স হও কোনো কারণে, তোমাদের যদি প্লাসেন্টা আলাদা হয়, তোমরা একে তো নন আইডেন্টিক্যাল হবা, আর দুই নাম্বার তোমাদের মধ্যে গ্রাফটিং করলে কিন্তু রিজেকশনের রেট ভালোই আছে, রিজেকশন কিন্তু হবে। তো ইভেন ইফ ইউ গাইজ আর টুইন্স, বাট আইডেন্টিক্যাল টুইন্স হলে অলমোস্ট অলওয়েজ একসেপ্টেড হয়ে যায়। অলমোস্ট মানে 90 থেকে 99% ক্ষেত্রে এটা একসেপ্ট হয়ে যায়, এটাতে তেমন কোনো কষ্ট নেই। এরপরে আসে আমার ফেভারিট জিনোগ্রাফট। জিনোগ্রাফট হচ্ছে ট্রান্সপ্লান্টেশন বিটুইন টু স্পিসিস। দেখি তোমাদের নলেজ চেক করি। আমাদের শরীরে জিনোগ্রাফট সবচেয়ে কমনলি, মানে বাইরের দেশে সবচেয়ে কমনলি কোন জিনোগ্রাফট করা হয় বলো তো? বাইরের দেশে সবচেয়ে কমনলি জিনোগ্রাফট। জিনোগ্রাফট মানে হচ্ছে তোমার শরীরটা হলো মানুষের, কিন্তু আমি গ্রাফট ইউজ করবো অন্য কোনো অ্যানিমেল থেকে এনে, বিটুইন টু ডিফারেন্ট স্পিসিস। তো এটাই জিনোগ্রাফট। জিনোগ্রাফট কাদের করে বলো তো? মানে সবচেয়ে কমনলি আমাদের আমাদের দেশে হয় না, বহির্বিশ্বে সবচেয়ে বেশি কোনটা হয়? তোমরা শুনে থাকবা ভালভ, ভালভ রিপ্লেসমেন্ট করে না আমাদের, যে মাইট্রাল ভ্যালভ, ট্রাইকাসপিড ভ্যালভ, সেমিলুনার ভ্যালভ। এই ভ্যালভ রিপ্লেসমেন্ট যেটা আছে, এখানে আমরা পোর্সিন ভ্যালভ, বাইরের দেশে পোর্সিন ভ্যালভ ইউজ করে। পোর্সিন মানে এটা পিগের হার্টের ভ্যালভ, অথবা বোভাইন ভ্যালভ ইউজ করে। ওকে, এগুলো হচ্ছে জিনোগ্রাফ। তোমার বোভাইন মানে হচ্ছে গরুর হার্ট থেকে ভ্যালভ ইউজ করে, পোর্সিন ভ্যালভ হচ্ছে পিগের হার্ট থেকে ভ্যালভ ইউজ করে। এগুলো জিনোগ্রাফট, এগুলো আমাদের শরীরের মধ্যে ইনসার্ট করা হয়। আর মনে রাখবা, দিজ আর অলওয়েজ রিজেক্টেড, বিকজ অবভিয়াস তোমাদের জেনেটিক, তোমাদের এমএইচসি এইচএলএস সাবটাইপিং জিন্দেগিতে ম্যাচ করবে না, বিকজ ইউ গাইজ আর টোটালি ডিফারেন্ট টু স্পিসিস, ইভেন দো ইউ গাইজ আর বোথ ম্যামলস। ওকে,